আসসালামু আলাইকুম সবাই, আজকে চলে আসলাম অ্যানাদার সাকসেস স্টোরি নিয়ে। এটা আমার আরেকজন স্টুডেন্ট হু গট 7 ইন আ মান্থ। আজকে ওর সাথে কথা বলবো, ওর সম্বন্ধে জানবো এবং ও কি কি এক্সপিরিয়েন্স করছে আইএলটিএস এর জার্নিতে এবং কি কি ও সাজেশন দিবে মানুষকে যে করা উচিত বা উচিত না। ওকে, সো আপু, তোমার ফার্স্ট একটু তোমার সম্বন্ধে বলো, তোমার পরিচয়টা ভালো হয়, সবাই বুঝতে পারে, জানতে পারে। আমার নাম হচ্ছে ম্যানিসা মার্লিন প্যারিস অরণ্য। আমি এবার এইচএসসি দিলাম। আমার কলেজ ছিল হলি ক্রস কলেজ। এবার এইচএসসি দেওয়ার পরপরই আমি আইএলটিএস জয়েন করার ডিসিশন নেই। ওকে, তুমি যখন জয়েন করো তুমি কতদিনের কোর্স করেছিলে? আমার কোর্সটা মেইনলি ছিল 2 মাসের, বাট আমার মোটামুটি সব সিলেবাস শেষ করতে সময় লেগেছে 1.5 মাস মতো। হোল প্রিপারেশন মিলিয়ে যদি বলি তাহলে 2.5 মাস সময়ে আমি টোটাল জিনিসটা কমপ্লিট করেছি। আচ্ছা, ডিউরিং দ্য কোর্স কোনো ব্রেক দিয়েছিলাম নাকি একটানা ক্লাস করেছিলাম? আমার পুরো ক্লাস একটা নিয়ে আমি করেছি, মাঝখানে কোনো ব্রেক নেই নাই। অ্যান্ড আই বিলিভ এই জন্যই আমার প্রিপারেশনটা আরো সলিড হয়েছিল। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় যখন প্রিপারেশন নেয় তারা কোর্স চলাকে অনেক ব্রেক নেয়। ওকে, এই ব্রেকটা নেওয়ার কারণে ডিস্ট্রাক্ট হয়ে যায়। অ্যান্ড ইউ গট 7 ওভারঅল, তোমার লিসেনিং 8.5। হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইট, একটু শেয়ার করো যদি সবাইকে পসিবল হয়। আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করা। কারণ অনেকে যেহেতু ইংলিশের সাথে ইউজ টু না, প্রথম দিকেই দেখা যায় যে যখন প্র্যাকটিস করি তখন স্কোর তেমন ভালো আসে না, আউটকাম ভালো পাওয়া যায় না, তখন অনেকে দেখা যায় ডিসকারেজড হয়ে যায় বা তখন মোটিভেশন হারায় ফেলে। তো আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কনসিস্টেন্সি মেনটেন করা। আর স্কোর প্রথম দিকে ভালো না আসলেও প্র্যাকটিস করতে থাকা, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করা, আর যে গাইডলাইন গুলো দেওয়া হয় সেগুলো ঠিকমতো ফলো করা। হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্টুডেন্টরা যে ভুলটা করে, যখন টিচার কোনো অ্যাডভাইস দেয় আধা শুনে আধা শুনে না। সো এটা একটা বড় রিজন যে স্টুডেন্টদের দেখা যায় যে প্রিপারেশনে মাঝ পথে যে তারা মোটিভেশন হারায় ফেলে, স্কোরটা খারাপ আসে, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইস্যু হয়। আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে যে যখন আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, যে কি কি ভুল করতেছি টিচার সাথে শেয়ার করুন। টিচারের অ্যাডভাইসটা বাই দা বুক ফলো করা, অনেকে বোকামিটা করে, টিচার অ্যাডভাইস অর্ধেক শুনে অর্ধেক মডিফাই করে না। ওকে আপু, তুমি যখন প্রিপারেশন নাও তুমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছো কি নিয়ে? আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগতো হচ্ছে রিডিং। ওকে। কারণ ফার্স্ট থেকে এই জিনিসটা নিয়ে আমি একটু ভয় পেতাম যে এত বড় একটা প্যাসেজ, এখান থেকে করবে মাত্র এই কয়েকটা কোয়েশ্চেন, আমি বের করব কিভাবে বা আমি বুঝবো কিভাবে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোত্থেকে করা হচ্ছে। বাট সেম জিনিসটা এখানে আবার কাজে লাগে যে টিচার যে গাইডলাইনটা দেয় সেটা ফলো করা। কারণ ওই টিচারই স্ট্র্যাটেজি দেখাই দিবে, যেমন আপনি আমাকে স্ট্র্যাটেজি দেখাই দিচ্ছেন যে কিভাবে ক্লু গুলো বের করতে হবে যখন প্যাসেজটা পড়বো বা কোশ্চেনের অ্যান্সারটা খুঁজবো, কোন জিনিসগুলোতে ফোকাস করতে হবে। এই জিনিসটা ফলো করলে আই থিংক আরো সমস্যা হওয়ার কথা না। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম গাইডলাইন নেয়। হুম। হয়তো এক জায়গায় পড়তেছে, আবার ইউটিউবে ভিডিও দেখতেছে, ফেসবুকে আরেকজনের ভিডিও ফলো করতেছে। এই জিনিসটা আমিও এরকম করতে চাচ্ছিলাম, বাট দেন আমি যখন আপনার সাথে শেয়ার করছি জিনিসটা, আপনি আমাকে বলছেন যে না, এই জিনিসটা করা যাবে না, এক জায়গা থেকে যে গাইডলাইনটা দেওয়া হয় সেটাই ফলো করা। এরপর থেকে আমি যখন বাইরের আদার্স জিনিসপত্র বাদ দিয়ে শুধু আপনার গাইডলাইনটা ফলো করছি, যেসব স্ট্র্যাটেজি দেখাই দিয়েছেন ওইগুলো ফলো করে আমি প্র্যাকটিস করছি, তখন থেকে আমার অনেক ইমপ্রুভ করা শুরু করছে। Thank you. Another advice I need from you for my students. What do you think? Listening and reading, are they interconnected or not? লিসেনিং আর রিডিং আসলে কি চারটা জিনিস আমার মনে ইন্টারকানেক্টেড। লিসেনিং আর রিডিং এ হচ্ছে একটা জিনিস পড়ে বুঝতে হয় রিডিং এর ক্ষেত্রে, আর লিসেনিং এর ক্ষেত্রে শুনে বুঝতে হয়। দুইটার ক্ষেত্রেই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, যে যে জিনিসটা আমাকে বুঝাতে চাচ্ছে বলে বা আমাকে প্যাসেজটা দিয়ে সেটাকে আমি বুঝতে পারছি কিনা, এই জিনিসটা দুইটার ক্ষেত্রেই অনেক ইম্পর্ট্যান্ট। And let me tell you guys, ওর লিসেনিং এ আমি স্কোরটা দেখে দেখে বলছি একটা লিস্টতে, ওর লিসেনিং হচ্ছে 8.5, রিডিং এ শি গট 6.5। একটুর জন্য 7টা আসে না আনফরচুনেটলি। অ্যান্ড আনএক্সপেক্টেডলি শি গট 7 ইন রাইটিং, উইচ ইজ এ ভেরি রেয়ার স্কোর দিস ডেজ। অ্যান্ড রাইটিং এর পোটেনশিয়াল মাসাল্লাহ ভালো ছিল।
এই একটা জায়গায় শি হ্যাড এ হোম, মানে কি বলবো, অ্যাডভান্টেজ ছিল, কারণ যেহেতু ওর ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো ছিল এই জন্য রাইটিং একটু অ্যাডভান্টেজ বেশি ছিল, বাট স্টিল শি ওয়ার্ক ভেরি হার্ড রাইটিং নিয়ে। আর রাইটিং এ তুমি এক্সট্রা কি কিছু করছো আউটসাইড মাই ইনস্ট্রাকশনস অর অ্যাডভাইস? আমি না আসলে ওই আপনি যে গাইডলাইন দিচ্ছেন ওইগুলো ফলো করেছি, কারণ আমার রাইটিং দিয়ে প্রথম থেকে ওরকম কোনো সমস্যা ছিল না। কিছু বেসিক জিনিস আপনি যেগুলো বলেছিলেন, যেমন লিঙ্কিং ওয়ার্ডস গুলো প্রপারলি ইউজ করতে, তারপর হচ্ছে এক্সাম্পলস ইনক্লুড করতে, এই সিম্পল জিনিসগুলা আমি ফলো করেছি। ওইটাতেই আমার এই স্কোর চলে আসছে, আমার অন্য কিছু ফলো করার দরকার হয় নাই। থ্যাংক ইউ ফর বিং অনেস্ট, কারণ অনেকে এখন বুঝে না রাইটিং এ ভালো করার জন্য হ্যাভ টু বি সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি, রিপ্রেজেন্টেশন শুড বি আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ভিজুয়ালাইজেবল। কারণ টিচার যদি পরে ভিজুয়ালাইজ করতে না পারে, সে যদি রিলেট করতে না পারে উইথ দ্য টপিক, ইউ নেভার গানা গেট এ গুড স্কোর। অনেকে দেখা যায় দাঁত ভাঙা ওয়ার্ডস ইউজ করে অ্যাডভাইস দিবে, কিন্তু সেন্টেন্সের লেভেল থাকবে পোর, লাভ কিন্তু হবে না। আচ্ছা, ওয়ান কমপ্লেন আই হ্যাভ ফর ইউ ইজ স্পোকেন স্কোরটা একটু আনস্যাটিসফাইং, কেন ভাইয়া? স্পোকেনে এটা জিনিসটা না আমিও এক্সপেক্ট করি না, কারণ আমি যখন পরীক্ষা দিয়ে বাসায় আসছি আমার মনে হয়েছে আমি স্পিকিং এ একদম ফাটাই দিছি, অনেক ভালো করছি। বাট একটা জিনিস নিয়ে আমিও একটু ভয় পাইছি, সেটা হচ্ছে আমার পার্ট 2-তে যে কোয়েশ্চেনটা ছিল ওই জিনিসটা আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম না ওইটার জন্য, যে ওরকম একটা কোয়েশ্চেন আমাকে দেওয়া হবে। তাও আমি হচ্ছে ওইখানে যে হ্যাঁ কোয়েশ্চেন বুঝি নাই, কি করব এখন, কি অ্যান্সার দিব, ওইটা না করে একটা স্টোরি সিলেক্ট করে আমি ওইভাবে বলে গেছি। আমার আশা ছিল ওইটাই যে আমি যদি কোয়েশ্চেন নাও বুঝি বাট কারেক্টলি যদি জিনিসটা বলি তাহলে হয়তো আমার স্কোরটা ভালো আসবে, কারণ আইএলটিএস এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। বাট যাই হোক, আমার যেহেতু আন্ডারস্ট্যান্ডিং এ একটু ঘাটতি ছিল, ওইখানে দেখা যায় যে আমি অনেক কিছু হয়তো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি নাই। আমি কারেক্টলি হয়তো অনেকভাবে বলছি অনেক কিছু, বাট অ্যাপ্লিকেশনটা বা অ্যাপ্রোচটা ঠিক ছিল না। আমার মনে হয় এটার জন্যই আমার স্কোরটা এখানে একটু ফল করছে পার্ট 2-তে। এছাড়া পার্ট 1-এ বা 3-তে ওই দুইটা আমার মতে ঠিকই ছিল। You got a 6, but you had the potential of getting 7, maybe 7.5 in spoken. তো এটা আমাদের খারাপ লাগলো যে তোমার লিসেনিং আনএক্সপেক্টেডলি অনেক ভালো, স্পোকেনটা আবার খারাপ করলা কেন? আমি এটাই দুঃখ থাকি স্টুডেন্টদেরকে, যেটা আশা করি কোথাও না কোথাও একটু 19-20 হয়েছে, আবার রাইটিং অনেক বেশি ভালো করছো। ওকে, তুমি এটা নিয়ে ভিসা পেতে কোথাও আটকাবা না, স্টিল মানে তোমার পোটেনশিয়াল থেকে তুমি একটু কম পাইছো, এন্ড এটা ভালো লাগলো। শি নেভার ব্লেমড হার টিচার। রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস ভালো লাগছে, ও এক্সাম সেন্টার টিচারকে ব্লেম করে নাই। শি ফাইন, শি নো, শোস হার ওন ফল্ট। সরি, আমার হালকা ঠান্ডা লেগে আছে। ওকে, কারণ এখানে কি ফল্ট না জানে যে আমার ফল্টটা কোথায়, সেখানে কিন্তু সে ইমপ্রুভটা করতে পারবে না। ইফ শি এভার সিটস ফর আইএলটিএস এক্সাম এভার এগেন, আই এম সার্টেন শি ইজ গানা গেট মোর দেন 7। স্পোকেনে তো ডেফিনেটলি 7 উপরে আসবে, কারণ ওর স্পোকেন আমি লাস্ট টাইম যখন চেক করছি, ইট ওয়াজ কোয়াইট গুড। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, তুমি বিফোর এক্সাম আমার, তুমি কি কোনো মক টেস্ট দিছিলে কোথাও? না, আমি কোথাও মক টেস্ট দেই নাই। এই জিনিসটা আমিও এক্সপেক্ট করি নাই, যে আমি তো পরীক্ষা দেই নাই, অনেক কিছু জানি না। পরীক্ষা দিলে বোঝা যায় পরীক্ষার প্যাটার্ন কেমন বা কি। আমি যেহেতু ওই জিনিসটা দেই নাই, ওইটা নিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। পরে জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করছিলাম যে ভাই কোথাও মক টেস্ট দিব কিনা বা দরকার আছে কিনা, বাট পরে তো আপনি বললেন যে না, প্র্যাকটিস করে যেতে মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আসলে প্রয়োজন হয় নাই, মক ছাড়াই আমি 7 পাইছি। আচ্ছা, তোমার কি ধারণা মক টেস্ট দিলে কি একটু 19-20 হইতো, নাকি যে আসলে তাই? আমার মনে হয় না, কারণ কোর্স শেষ হওয়ার পরে আমি আপনার কাছ থেকে যে সাপোর্টটুকু পেয়েছি, যেমন হচ্ছে স্পিকিং আমি রেগুলার প্র্যাকটিস করতে পারছি, তারপর হচ্ছে আমি রিডিং, রাইটিং বা লিসনিং এ যে প্রবলেমগুলো ফেস করেছি ওইগুলো আমি জানাইতে পারছি, ওইগুলোর সলিউশন গুলো পাইছি। মক টেস্ট দিলে যেটা হয়তো, হ্যাঁ হয়তো আমার পরীক্ষা কিভাবে দিব সেটা প্র্যাকটিস হইতো, বাট অনেক সমস্যাগুলো সলভ হইতো না। যেমন স্পিকিং এ আমি কোথাও ভুল করলে কেন ভুল করছি বা কোথায় কি বললে আর একটু বেটার হইতো, পরীক্ষা দিলে তো আমি ওই গাইডলাইনটা আর পাইতাম না। ওই জন্য আমার মনে হয় যে মক ছাড়া যে স্কোর তোলা যায় না, এটা একটা ভুল কনসেপ্ট। যদি প্র্যাকটিস ঠিক মতো করা যায় তাহলে মক ছাড়াও 7 কেন, আরো বেশি করা পসিবল। থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। এখানে একটা জিনিস আমি অ্যাডভান্স অ্যাড করি, যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে আমি মক হেটার কাইন্ড অফ। তো আমি সব স্টুডেন্টকে একই কথাই বলি যে মক টেস্ট দিয়ে ভাই দুইটা জিনিস হবে, এক ডিমোটিভেশন, 2 নাম্বার টাইম ওয়েস্ট। কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আইএলটিএস ইজ নট ইকুইভ্যালেন্ট টু মক টেস্ট, আনলেস ইউ নো দ্য হোল কারিকুলাম প্রপারলি। মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, আর মক টেস্ট দেওয়ার জন্য বেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে আইএলটিএস এর বইগুলা।
এর বাইরে যদি হ্যাঁ, কেউ মক টেস্ট দেই বা প্রিপারেশন নেই, এটার কিন্তু কোনো বেনিফিট নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে আপু, তুমি কোন কোন বই সলভ করছো লাস্ট? আমি অনেস্টলি বই এক্সট্রা অনেক কিনছি, বাট সলিড প্রিপারেশনের জন্য ক্যামব্রিজ এনাফ, কারণ ওইখানে অথেন্টিক কোয়েশ্চেন পেপার গুলা থেকে কোয়েশ্চেন গুলা যেহেতু দেয়, তো অ্যাকচুয়াল পরীক্ষার ফ্লেভারটা লেভেলটা পাওয়া কেমন? যায়। অন্য বই করলে দেখা যায় যে হ্যাঁ অনেক অ্যাডভান্স কিছু থাকে, বাট সেটা করতে গিয়ে যেটা হয়েছে আমি অনেক ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, হুম, যে হ্যাঁ আমি তো কিছুই পারতেছি না, আমার এখানে ভালো হচ্ছে আবার এখানে খারাপ হচ্ছে। এর থেকে ভালো একটা লেভেলে ক্যামব্রিজের বইগুলো সলভ করা। ওইটা যদি কেউ করে ভালো মতো 20 পর্যন্ত, দ্যাটস মোর দেন এনাফ। থ্যাংক ইউ। সবার জন্য কি কোনো অ্যাডভাইস আছে তোমার, যে কি করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়, বা কার কাছে পড়লে ভালো হয়? পড়ার জন্য যেহেতু আমি আপনার কাছে পড়ছি and পড়ে আমি নিজে বেনিফিটেড হয়েছি, ভালো একটা স্কোর করতে পারছি, তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করব আপনার কাছে পড়ার জন্য। আর অ্যাডভাইস বলতে বেসিক জিনিসপত্র, যেমন ওই যে কনসিস্টেন্সি মেনটেন করা, টিচার যেটা বলে সেগুলা ফলো করা। আই থিঙ্ক এই বেসিক কিছু জিনিস মেনটেন করলে একটা ভালো স্কোর তোলা পসিবল। আর মানুষজন আমি দেখি আইএলটিএস কে খুব ভয় পায়, যে না জানি কি করবে, কি কোশ্চেন করে ফেলবে, পারবো কি পারবো না। এই ভয়টা পাওয়ার আসলে কিছু নাই। যদি কেউ প্রপারলি গাইডলাইন মেনে প্রিপারেশন নিতে পারে, তার জন্য আইএলটিএস অত কঠিন কিছু না। আমি নিজেই বাংলা মিডিয়াম থেকে পড়ছি, ইংলিশের সাথে অত কানেক্টেড ছিলাম না কখনো একাডেমিক্যালি, বাট আমার তো স্কোর ভালো আসছে। এটাই আর কি, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনার কাছে পড়ার জন্য। আর যে গাইডলাইন গুলা দেয়, যে স্ট্র্যাটেজি গুলো আপনি বলেন সেগুলো ফলো করার জন্য, এটাই এনাফ একটা ভালো স্কোর করার জন্য। এটাই এনাফ। থ্যাংকস এরর। ইভেন মানিসা নিজেও আমার রেফারেন্সে আসে স্টুডেন্ট, ওর কোনো পরিচিত বান্দা, আই থিঙ্ক স্পর্শ নাম ছিল, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও আমাকে রেফার করছিল, হি অলসো করছে 7। ও রেফার করছে আমাকে ও তোকে। 7.5 আমার ছিল, মনে নাই, হি আমার তো ওয়াজ বেশি আ পাইছে। ভেরি ওল্ড স্টুডেন্ট অফ মাইন, আই থিঙ্ক ব্যাক ইন 2019 বা 20 তে আমার ক্লাস করছে। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, রকম। 7 বা 7.5 পেয়েছিল। শি গট 7। আশা করি ওর রেফারেন্সে যে আসবে সেও ভালোই করবে। উইশ হার অল দ্য বেস্ট। আর দোয়া থাকলো তুমি ভালো একটা প্রিপারেশন শেষ করে ভালো কোথাও যেতে পারো। ওকে, লাস্ট কি কিছু বলার ইচ্ছা আছে? লাস্ট এটাই বলবো যে বাইরের অত কিছুতে ডিস্ট্রাক্টেড না হয়ে যেখানে এরকম সলিড প্রিপারেশন নেওয়া যায় এখানেই মানুষ যাতে আসে। কারণ আমি অনেককে দেখছি যে ভালো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি নিতে চায় না, ওই যেখানে অনেক বেশি বিজনেস, অনেক বেশি পপুলারিটি, ওইটার পিছনে মানুষ দৌড়ায়। তো আমি বলবো যে ওইগুলার পিছে একটু কম দৌড়াদৌড়ি করে যেখানে এরকম একটু সলিড প্রিপারেশন নেওয়া যায় সেখানেই যেন মানুষ আসে। থ্যাংকস লট আপু, থ্যাংকস লট ফর বিং হাম্বল। তো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।